ক্লাস 11-এর ফিজিক্স ক্লাসে আমরা নিউটনস লস অফ মোশন বা নিউটনের গতিসূত্র নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা যেখান থেকে আলোচনা শুরু করব সেটা হলো রিয়াকশন ইন এ মুভিং লিফট বা চলন্ত লিফটের প্রতিক্রিয়া। এম ভরসম্পন্ন একজন লোক যখন মেঝের ওপর দাঁড়িয়ে থাকে তখন তার দেহের ওজনের জন্য মেঝের ওপর একটা mg মানের নিম্নাভিমুখী বল ক্রিয়া করে। একই সঙ্গে মেঝে কি করবে, লোকটার ওপর একটা ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল বা লম্ব বল n প্রয়োগ করে। এই বলটি যেহেতু লোকটির ওপর ক্রিয়া করে তাই এই বলটির জন্যই সে কি করবে, নিজের ওজন অনুভব করবে। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কি হবে, ক্রিয়া প্রতিক্রিয়া সমান হবে, তার মানে n ইকুয়ালস টু mg, অর্থাৎ এক্ষেত্রে লোকটির প্রকৃত ওজন mg ও লোকটির অনুভূত ওজন n অভিন্ন হবে। আবার লম্ব বলটি না থাকলে লোকটি নিজেকে ওজন শূন্য বলে মনে করবে। যেমন কিছুটা উচ্চতা থেকে লাফ দিয়ে নামলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত নিজেকে ভার শূন্য মনে হয়। কেন? কারণ তখন এই যে লম্ব বল এনটা অনুপস্থিত থাকে। ভূমি স্পর্শ করার সাথে সাথে কি হয়, ভূমির প্রতিক্রিয়ার জন্য ওজন অনুভব করা হয়। উলম্ব দিকে চলমান একটি লিফটের প্রতিক্রিয়ার তারতম্যের জন্য বিভিন্ন ক্ষেত্রে একই বস্তুর কিন্তু বিভিন্ন রকম ওজন অনুভূত হয়। এই অনুভূত ওজনকে বলা হয় হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট বা আপাত ওজন। ধরো এম ভর সম্পন্ন একজন লোক লিফটের ওপরে দাঁড়িয়ে রয়েছে। লোকটির ওপর নিম্নাভিমুখী আকর্ষণ বল কত হবে, তার প্রকৃত ওজন মানে কত হবে mg, আর লিফটের ঊর্ধ্বমুখী লম্ব বল কত হবে n। অতএব ঊর্ধ্বমুখী বলের লব্ধি কত হবে, একটা বল mg নিচের দিকে কাজ করছে আর একটা বল n ঊর্ধ্বমুখী কাজ করছে, তাহলে লব্ধি কত হবে n মাইনাস mg। লিফটের ত্বরণটা যদি আমি ধরে নিই a, তাহলে আমরা কি জানি f সমান সমান m ইন্টু a। তাহলে লিফটটা যখন a ত্বরণ নিয়ে ওপরে উঠছে সেই সময় তাহলে m এর সমান সমান আমি কি লিখতে পারবো, n মাইনাস mg, বা সেখান থেকে আমরা প্রতিক্রিয়া বলের মানটা পাবো হচ্ছে m ইন্টু g প্লাস a, যেখানে g কি, গ্র্যাভিটি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষজ ত্বরণ। এইবার লিফটটা যখন এ ত্বরণ নিয়ে নিচে নামছে তখন কি হবে, তখন এম এ সমান সমান কি হবে mg মাইনাস m, বা সেখান থেকে n সমান সমান আমি কি পাবো m ইন্টু g মাইনাস a, যেখানে a লেস দ্যান g। এইবার লিফটটা ধরো a ইকুয়ালস টু g, মানে অভিকর্ষজ ত্বরণ নিয়ে পড়ছে, অর্থাৎ লিফটের তারটা ছিঁড়ে গেল, লিফটটা অভিকর্ষজ বলের টানে অবাধে নিচের দিকে পড়ছে। সেই সময় নিম্নাভিমুখী ত্বরণ a সমান সমান কি হবে g, অর্থাৎ সেক্ষেত্রে n সমান সমান কি হবে, আমরা আগেরটায় পড়লাম m সমান সমান m ইন্টু g মাইনাস a, তার মানে এটা রিপ্লেস হয়ে যাবে g দিয়ে, তার মানে প্রতিক্রিয়া বলটা শূন্য হবে। অর্থাৎ লোকটার ওপর লম্ব বল ক্রিয়া করবে না এবং লোকটা নিজেকে সম্পূর্ণ ভারশূন্য মনে করবে। এই আপাত ভারহীনতা শুধু লিফটের মধ্যে লোকটির ক্ষেত্রেই নয়, যে কোনো পতনশীল মানে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রেই অনুভূত হয়। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে
রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। তাই বস্তুটির ওপর কোনো বাহ্যিক বল যদি প্রযুক্ত না করো তাহলে ভরবেগের পরিবর্তন শূন্য হয়, অর্থাৎ ভরবেগ অপরিবর্তিত থাকে। এই সিদ্ধান্ত শুধু একটি মাত্র বস্তুর ক্ষেত্রেই নয়, বস্তু সমষ্টির ক্ষেত্রেও সত্য। বস্তু সমষ্টি সম্পর্কে আরো কটা বিষয় তোমাদের একটু মনে রাখা প্রয়োজন। বস্তু সমষ্টি যে সমস্ত বস্তু নিয়ে গঠিত তাদের নিজেদের মধ্যে পারস্পরিক ক্রিয়া বা ইন্টারঅ্যাকশন, আন্তঃক্রিয়া ঘটতে পারে। বস্তুগুলির পরস্পরের সঙ্গে সংঘর্ষের ফলে, পরস্পরের ওপর মহাকর্ষ বল প্রয়োগের ফলে বা অন্য কোনো কারণে এই ইন্টারঅ্যাকশন ঘটে। এই বলগুলো বস্তু সমষ্টির আভ্যন্তরীণ বল, ইন্টারনাল ফোর্স, কখনোই এটা এক্সটার্নাল ফোর্স নয়। তাহলে কি বলা গেল, যে কোনো বস্তু সমষ্টির ওপর কোনো বাহ্যিক বল প্রয়োগ না হলে বস্তুগুলির মধ্যে আন্তঃক্রিয়া ঘটলেও ওই বস্তু সমষ্টির মোট রৈখিক ভরবেগ সংরক্ষিত বা অপরিবর্তিত থাকে। In the absence of any external force acting on a system of bodies, even if interactions exist among the bodies, the total linear momentum of the system remains constant. রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বা নিত্যতা সূত্র। একটি বস্তু সমষ্টির ক্ষেত্রে প্রত্যেকটি বস্তুর রৈখিক ভরবেগের উপাংশ কোন একটি পছন্দমতো দিক বরাবর নির্ণয় করা যায়। বস্তু সবগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া ঘটুক বা নাই ঘটুক, এই উপাংশগুলির সমষ্টি সবসময় কনস্ট্যান্ট হয়। ধরো m1 এবং m2 ভরসম্পন্ন দুটি বস্তু যথাক্রমে u1 ও u2 বেগে একই সরলরেখা বরাবর চলতে চলতে সংঘর্ষ ঘটালো এবং তারপর তাদের বেগ যথাক্রমে v1 ও v2 হলো। তাহলে যদি বস্তু দুটির ওপর কোনো বাহ্যিক বল ক্রিয়া না করে, অর্থাৎ শুধুমাত্র আন্তঃক্রিয়া ঘটে, তাহলে ভরবেগের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো m1u1 প্লাস m2u2 সমান সমান m1v1 প্লাস m2v2। এবার এসো আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রটা প্রতিষ্ঠা করি। দুটি বস্তুর ওপর কোনো বাহ্যিক বল ক্রিয়া না করলে তাদের সংঘর্ষের সময় তারা পরস্পরের ওপর ক্ষণস্থায়ী ঘাত প্রয়োগ করে। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী প্রথম বস্তুর ওপর প্রযুক্ত ঘাত বল দ্বিতীয় বস্তুর ওপর প্রযুক্ত ঘাত বলের সমান এবং বিপরীতমুখী হবে, অর্থাৎ F21 সমান সমান মাইনাস অফ F12। যেহেতু F21 ঘাত বলটি প্রথম বস্তুর ওপর প্রযুক্ত হয়, তাই সংঘর্ষের সময়কাল T হলে ওই বলের ঘাত সমান সমান আমরা লিখতে পারি প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন, অর্থাৎ F21 into T সমান সমান m1v1 minus m1u1।
অনুরূপভাবে F12 ঘাত বলটি দ্বিতীয় বস্তুর ওপর প্রযুক্ত হওয়ায় ওই বলের ঘাত সমান সমান আমরা কি লিখতে পারবো? দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন। অর্থাৎ F12 into T সমান সমান M2V2 minus M2U2। এইবার আমরা যেটা পড়ে এলাম যে F21 সমান সমান মাইনাস অফ F12, সেটাতে যদি তুমি এই ভ্যালু দুটো পুট করো তাহলে কি পাচ্ছি দেখো, M1V1 মাইনাস M2U2 সমান সমান মাইনাস অফ M2V2 মাইনাস অফ M2U2। এখান থেকে কিন্তু তোমরা ওই যে ইকুয়েশনটা ভরবেগ সংরক্ষণের সূত্রানুযায়ী যেটা হয়, দেখো এটা যদি সাইডটা চেঞ্জ করো তাহলেই কিন্তু পেয়ে যাবে M1U1 প্লাস M2U2 সমান সমান M1V1 প্লাস M2V2। এবার ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে আমরা থার্ড লটা এস্টাবলিশ করব। ধরো দুটি বস্তুর প্রারম্ভিক ভরবেগ P1 এবং P2। সংঘর্ষের সময় বস্তু দুটি T সময় ধরে সংস্পর্শে থাকে এবং সংঘর্ষের পর বস্তুটির ভরবেগ পরিবর্তিত হয়ে হয় P1' এবং P2'। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী P1 P2 সমান সমান কি হবে? P1' প্লাস P2'। এবার সাইড চেঞ্জ করো, P1' মাইনাস P1 সমান সমান মাইনাস অফ P2' মাইনাস P2। এবার দুদিককে তুমি T দিয়ে ডিভাইড করো, তাহলে P1' মাইনাস P1 বাই T সমান সমান P2' মাইনাস P2 বাই T। এখানে বাম পক্ষ সমান সমান কি? লেফট হ্যান্ড সাইড হচ্ছে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন সমান সমান কি লিখতে পারো? প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল কার দ্বারা? দ্বিতীয় বস্তুর দ্বারা, সমান সমান কত হবে? F21। অনুরূপভাবে ডান পক্ষ সমান সমান কত হবে? মাইনাস অফ F12। সুতরাং F21 সমান সমান মাইনাস অফ F12 বা ক্রিয়া সমান সমান প্রতিক্রিয়া। অর্থাৎ দুটি বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী। এটাই কি নিউটনের তৃতীয় গতিসূত্র। এইবার আমরা এই তৃতীয় গতিসূত্রের থেকে বা তোমার দ্বিতীয় গতিসূত্রের একটা ব্যবহারিক প্রয়োগ যেটা আমরা দেখতে পাই কি জেট প্লেন বা রকেট। তাহলে কি হয় এখানে? রকেট বা জেট বিমান চালানো হয় কি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী। এই ধরনের যানে কি হয়, একটা দহন প্রকোষ্ঠ থাকে এবং ওই প্রকোষ্ঠের পেছন দিকে একটা ছিদ্র থাকে। দেখো পেছন দিকে একটা ছিদ্র H আছে। দহন প্রকোষ্ঠে কঠিন বা তরল জ্বালানির দহন ঘটানো হয়। দহনের ফলে কি হবে? সৃষ্ট গ্যাস প্রচন্ড গতিতে ওই ছিদ্রটা দিয়ে বেরোতে চায় বা বেরিয়ে আসে। এর ফলে কি হয়? ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী নির্গত গ্যাস প্রবাহের বিপরীত দিকে যানটা চলতে থাকে। রকেটে সি প্রকোষ্ঠ জ্বালানি দিয়ে ভরা থাকে। সাধারণত তরল হাইড্রোজেন থাকে, কেরোসিন থাকে ইত্যাদিকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। ছবিতে দেখো ও যে প্রকোষ্ঠটা সেটা হচ্ছে জারক, সেটার মধ্যে জারক পদার্থগুলো থাকে। জ্বালানি শুধু জারক পদার্থের উপস্থিতিতেই জ্বলতে থাকে। আর এখানে যে এফ যে প্রকোষ্ঠটা সেটার মধ্যে কিন্তু ওই
জ্বালানিগুলো ভরা থাকে। তরল অক্সিজেন, ওজোন, হাইড্রোজেন পারঅক্সাইড ইত্যাদি জারক পদার্থ হিসেবে আমরা ব্যবহার করি। একটা জিনিস লক্ষ্য করে দেখো যে যে কটা জারক পদার্থের আমি নাম বললাম, তরল অক্সিজেন, ওজোন, হাইড্রোজেন পারঅক্সাইড, সব কটাতেই দেখো অক্সিজেন থাকে। জ্বালানি ও জারক পদার্থকে তরল বা কঠিন অবস্থায় আমরা প্লেনগুলোতে রকেটগুলোতে বহন করা হয়, কারণ গ্যাসের তুলনায় তরল ও কঠিন পদার্থের আয়তনটা অনেকটা কম হয়। জ্বালানি ও জারক পদার্থকে পাম্পের সাহায্যে কি হয়, দহন প্রকোষ্ঠে নিয়ে যাওয়া হয় এবং জ্বালানো হয়। দহনের ফলে সৃষ্ট গ্যাস প্রচন্ড গতিতে যে ছিদ্র রয়েছে ওই ছিদ্র দিয়ে বেরোনোর ফলে রকেট গতিশীল হয়। রকেটে তোমার পি অবস্থানে মহাকাশযান, কৃত্রিম উপগ্রহ ইত্যাদিকে রাখা হয়। ধরো টি সময় একটি রকেটের ভর হলো এম এবং কোনো জড়কীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে আমি ধরে নিলাম তার বেগটা হলো ভি। তাহলে রকেটের সাপেক্ষে রকেটের অভ্যন্তরস্থ জ্বালানির বেগ কত হবে? 0। দহন প্রকোষ্ঠে যখন জ্বালানির দহন হয় তখন রকেটের পেছন দিয়ে দহনজাত গ্যাসের উপর একটা কি বল প্রয়োগ হবে? ঘাত বল প্রয়োগ করে। ফলে দহনজাত গ্যাস রকেটের সাপেক্ষে ইউ স্থির বেগে পেছন দিক দিয়ে নির্গত হতে শুরু করে। যদি আমি ধরে নিই যে ডিটি সময় ডিএম পরিমাণ, একটা স্মল সময় ডিটি, সেই স্মল সময় একটা স্মল অ্যামাউন্ট ডিএম পরিমাণ গ্যাস পেছন দিয়ে নির্গত হচ্ছে, তবে রকেটের ওপরে সামনের দিকে ক্রিয়াশীল বল এফ যদি হয়, তাহলে আমরা যে ত্বরণ নিয়ে রকেটটা যাচ্ছে সেই ত্বরণটা এ সমান সমান আমরা লিখতে পারি মাইনাস ইউ বাই এম ডিএম ডিটি। এটা হচ্ছে কি অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে কি? ডিভি ডিটি, ভেলোসিটি ডিফারেন্সিয়েট। তার মানে এ সমান সমান আমরা লিখতে পারি মাইনাস ইউ বাই এম ডিএম ডিটি। রকেটের জ্বালানি দহনের জন্য প্রয়োজনীয় জারক পদার্থের সরবরাহ থাকায় রকেট বায়ুবিহীন মহাশূন্যেও চলতে পারে, কিন্তু জেট প্লেন বায়ুবিহীন শূন্যে চলাচল করতে পারে না, কারণ জেট বিমানে কোনো জারক পদার্থ বহন করা হয় না। বায়ুর অক্সিজেনকেই জারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। জারক জেট বিমান চলার সময় সামনের দিক থেকে আসা যে বায়ু সেটা সে শোষণ করে। তারপর কি হয়? তারপর কম্প্রেশন পাম্প, বায়ুর যে কম্প্রেশন পাম্প তার সাহায্যে ওই বায়ুকে জ্বালানি প্রকোষ্ঠে ঢুকিয়ে উচ্চ চাপে জ্বালানির দহন ঘটানো হয়। জেট বিমানে কেরোসিনকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। রকেটের মতো একইভাবে দহনের ফলে কি হয়? উৎপন্ন গ্যাস তীব্র বেগে ছিদ্র দিয়ে বেরোনোর চেষ্টা করে, ফলে জেট বিমান গতিশীল হয়। ভূপৃষ্ঠ থেকে 10 থেকে 20 কিলোমিটার উচ্চতায় জেট বিমান চলাচল করতে পারে। আধুনিক জেট বিমান শব্দের গতিবেগ অপেক্ষা বেশি বেগে আকাশপথে চলতে পারে। তাহলে কিন্তু দিতেই পারে যে ধরো দিল তোমাকে রকেটের গতির ক্ষেত্রে ব্যবহৃত মূল সংরক্ষণ সূত্রটি বিবৃত করো, তাহলে তোমাকে সেখানে কি বলতে হবে? যে মূল সংরক্ষণ সূত্র কি? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এইবার তোমাকে সেই সূত্রটা লিখতে হবে। বা দিতে পারে রকেটকে বায়ুশূন্য স্থানে পাড়ি দেওয়ার একমাত্র যান। তার কারণ কি? আমি যে বললাম যে রকেটের ক্ষেত্রে তোমার আমরা কি করি, যে ওই জারক পদার্থটাকে আমরা ক্যারি করতে পারি, আমরা ক্যারি করে নিয়ে যাই,
লিকুইড ফর্মে হোক বা তোমার সলিড ফর্মে হোক, এবং সেটাকে কি করা হয়, জ্বালানি প্রকোষ্ঠে ঢোকানো হয়, ঢুকিয়ে তোমার ওটাকে দহন করা হয়। ফলে কি হয়, বায়ুশূন্য স্থানেও রকেট চলাচল করতে পারে। কিন্তু জেট ইঞ্জিন পারে না কেন, বা জেট বিমানগুলো পারছে না কেন, মানে তারা ওই জারক পদার্থটাকে বহন করে নিয়ে যায় না। তাদের কি করতে হয়, ওইখান থেকে বায়ুটাকে শোষণ করতে হয়, করে সেটাকে তোমার জ্বালানি প্রকোষ্ঠে পাঠাতে হয়, এবং সেখান থেকে তখন সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এই জন্য রকেট বায়ুশূন্য স্থানে পাড়ি দিতে পারে, কিন্তু তোমার জেট বিমান বায়ুশূন্য স্থানে পাড়ি দিতে পারে। তাহলে আজ এই অবধি। থ্যাংক ইউ।